নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে আমি কুসুমিতা। শুরু করছি আনন্দ সকাল। গতকালই আপনারা দেখেছেন যে একেবারে সর্বোচ্চ শাস্তির দাবি সঞ্জয় রায়ের, সেই দাবি জানিয়ে সিবিআই এবং রাজ্যের পক্ষ থেকে আলাদা করে দুটো মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে, এবং সেই মামলার শুনানি শেষ হয়েছে, যদিও বিচারপতি তিনি রায়দান স্থগিত রেখেছেন। অন্যদিকে এখনই কিন্তু সর্বোচ্চ শাস্তি চাইছেন না নির্যাতিতার পরিবার, আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। অন্যদিকে এসএসসি 26,000 চাকরি প্রার্থীর ভবিষ্যৎ কি হবে, গোটা প্যানেলটা বাতিল করার প্রস্তাব দিয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, এবং নতুন করে পরীক্ষা নেওয়ার কথা তিনি বলছেন। আলোচনা করব যারা রয়েছেন, প্রথমে পরিচয় করিয়ে দেবো। মণিশঙ্কর চট্টোপাধ্যায় রয়েছেন জয় মল্লিক, সুব্রত দত্ত এবং আইনজীবী শীর্ষেন্দু সোনারয়। সবাইকে স্বাগত জানাই আলোচনায়। প্রথমেই আপনাদের দেখাই যে আরজিকর কাণ্ডে ইতিমধ্যেই আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রাজ্য পৌঁছেছে এবং পৌঁছেছে সিবিআইও, এবং সেখানে তাদের দায়ের করা মামলার শুনানি গতকাল শেষ হয়েছে। মামলা করার অধিকার নিয়ে আদালতে সওয়াল করলো রাজ্য, এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের 3 বছরের 3টে নির্দেশনামা তারা সামনে নিয়ে এলো। কিন্তু রাজ্য হঠাৎ করেই বিচার প্রক্রিয়ার মধ্যে ঢুকলো কেন, এই প্রশ্ন তুলছে সিবিআই। এখনই কিন্তু সঞ্জয় রায়ের ফাঁসি চাইছেন না, আদালতে পরিষ্কার জানাচ্ছেন নির্যাতিতার পরিবারের আইনজীবী। যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের সবার তদন্তের আওতায় নিয়েছে এবং বিচার বিচারের মধ্যে এনে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া। সিবিআই তো কাজই করছে না, সে তার প্রমাণ শিয়ালদা আদালত রেখেছেন, তার রায়ের কপিতে উল্লেখ করেছেন। রাজ্য সরকার, রাজ্য পুলিশ আমাদের ডুবিয়েছে, এখন সিবিআইও ডুবাচ্ছে। এবার আমরা কার কাছে যাব, সেটা আমি হাইকোর্টের মহামান্য বিচারকের কাছে প্রশ্ন রেখেছি, এবং তিনি যা ভালো বুঝবেন তাই করবেন। আমরা চাইব যারা আমার মেয়ের খুনের সঙ্গে জড়িত, এবং সিবিআই বা পুলিশ প্রথমে বলেছে তথ্য প্রমাণ লোপাট হয়েছে, যারা তথ্য প্রমাণে লোপাট জড়িত সবাই সামনে আসুক, সবাই তদন্ত অনুযায়ী দোষী সাব্যস্ত হোক এবং সুবিচার পাই। ফাঁসি না যাবজ্জীবন, আমৃত্যু যাবজ্জীবন, এই বাইনারিতে আমরা যেতে চাইছি না। আমরা যে জায়গাটাকে মনে করি এই 9 আগস্টের ঘটনাকে কেন্দ্র করে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা বাবা মার কথাতেও প্রস্ফুটিত হয়েছে, সেটা হচ্ছে সঞ্জয়ের সাথে আর কারা, সঞ্জয়ের সাথে আর কারা অভিযুক্ত। ডিএনএ সিএসএফ যে ডিএনএ মাল্টিপল ডিএনএর প্রশ্ন আসছে, সেটা কারা। 176 পাতার জাজমেন্টে যে ছত্রে ছত্রে কলকাতা পুলিশ, টালা থানা, হসপিটাল কর্তৃপক্ষের যে উদাসীনতা, যে অপদার্থতার কথা বর্ণিত হয়েছে, তার শাস্তি কেন হবে না? এভিডেন্স টেম্পার ইনভেস্টিগেশন হাসাব যে হয়েছে, তার জন্য সাপ্লিমেন্টারি চার্জশিট কবে দেওয়া হবে, কবে ক্রিমিনাল প্রসিডিং শুরু হবে, এই প্রশ্নটা, এই যাবতীয় যে প্রশ্নগুচ্ছ, এইটাকে নিয়ে আলোচনা হোক, এইটাকে নিয়ে তদন্তের গতি এর পরবর্তীকালে আগানো হোক, আমরা এইটা চাই। আজকে অভয়ার বাবা মা যখন বিচারের দাবিকে কেন্দ্র করে হাইকোর্টের দরজায় দরজায় ঘুরছে, সুপ্রিম কোর্টের দরজায় দরজায় ঘুরছে, তখন তাদের দিক থেকে সদপ্রণোদিত ব্যবস্থা জায়গা থাকছে না কেন, উল্লেখযোগ্য পদক্ষেপ থাকছে না কেন? মাননীয় বিচারপতি সিবিআইয়ের তদন্তে খুশি নয়, তাহলে এখন যদি সুপ্রিম কোর্ট ইন্টারভেন না করে, তাহলে কি কোর্ট মনিটর ইনভেস্টিগেশন থাকলো? আমি আলোচনায় আসবো, মণিশঙ্কর বাবুকে দিয়ে শুরু করবো। মণিশঙ্কর বাবু, এই মুহূর্তে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, তারা একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে। তাদের বক্তব্য হচ্ছে যে কোথাও নির্যাতিতার পরিবার তারা সর্বোচ্চ শাস্তি চাইছে না, তাদের অবস্থানটা খুব স্পষ্ট। তারা এক এবং একমাত্র অতি দ্রুততার সঙ্গে সঞ্জয় রায়কে রাজ্য পুলিশ অ্যারেস্ট করেছে, তারা তার সর্বোচ্চ শাস্তি সওয়াল করছে, যে আমৃত্যু কারাদণ্ড নিম্ন আদালত দিয়েছে তাই সেই রায় তারা খুশি নয়। সেক্ষেত্রে পরিবার সর্বোচ্চ শাস্তি চাইছেন না, কিন্তু পরিবারের ভার্সনটা যদি আমরা পরিষ্কার করে দেখি, সেখানে নির্যাতিতার মা বাবা তারা শুরু থেকেই বলছেন তারা সুবিচারের দাবি করছেন, এবং একা সঞ্জয় রায় বলে নন, বা সঞ্জয় রায়ের শাস্তি লঘু করাটা তাদের উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে যে বা যারা তারা যেই হোক না কেন, প্রত্যেককে আইডেন্টিফাই করে তাদের সকলকে শাস্তি দিতে হবে। সেখানে গোটা বিষয়টাকে লঘু করে দেখানোর চেষ্টা, বা যে সিম্প্যাথি এই মুহূর্তে গোটা দেশের মানুষের কাছ থেকে পাচ্ছেন নির্যাতিতার মা বাবা, সেটা থেকে তাদেরকে সেটা থেকে তাদেরকে সরানোর চেষ্টা। দেখুন, এই মামলাটাতে প্রথম থেকেই যেভাবে মানে সুশীল সমাজ
আম জনতা যেভাবে রাস্তায় নেমেছে সেখানে কিন্তু কোনো রাজনীতির গন্ধ ছিল না প্রথম দিকে, কিন্তু যত দিন যাচ্ছে তত দেখছি যে যেরকম প্ল্যাটফর্মে আছে সেই প্ল্যাটফর্মের বেনিফিটটা নেওয়ার জন্য যেরকম ধরনের কথাবার্তা বলছে তাতে মামলাটায় অনেকটা মানুষ কনফিউজড, এবং আমি তো ভীষণভাবে কনফিউজড। আমার কথা হচ্ছে যে একজন মারা গেছেন, তিনি কমপ্লেন করেছেন, কমপ্লেন করার পরে স্টেট ভার্সেস যারা অ্যাকিউজ তাদের সঙ্গে মামলাটা হচ্ছে, তার মানে একটা স্টেটের সঙ্গে অ্যাকিউজ, তারপরে স্টেট ইনএবিলিটির জন্য সেটা সিবিআইয়ের কাছে গেছে ইনভেস্টিগেশনে, তো মামলাটা স্টেট ভার্সেস। আমি বলছি যখন একটা মামলা আমি কমপ্লেন করলাম স্টেট ভার্সেস হয়ে গেল, তখন আমি কাদেরকে দোষী চাইবো, কাদের ফাঁসি চাইবো, কাদের যাবজ্জীবন চাইবো, কাকে ছাড় পেতে চাইবো, নির্দিষ্ট করে কাদের শাস্তি চাইবো, সেটা তো হবে না। অ্যাকিউজডের বাড়ির লোকের কোনো বক্তব্য থাকতে পারে না। আমি বলছি পুরোটাই হবে জজ এবং তদন্তের ভিত্তিতে, এবং অ্যাকিউজডের লোকরা বলে, কিন্তু এমন ভাবে ডাক্তাররা বলছে তারা নির্দিষ্ট করে লোক আইডেন্টিফাই করে দিচ্ছে এদের শাস্তি চায়। অ্যাকিউজডের মানে নির্যাতিতা যে বাবা মা তাদের বক্তব্য হচ্ছে না এখন এদের ফাঁসি থাক, আবার কাল বলছে এখন এদের ফাঁসি হোক না। দেখুন যতই সিম্প্যাথি থাক, একটা তো নির্দিষ্ট করে একটা আইনটাকে তো মান্য করতে হবে। কিন্তু কোনো বদল আসেনি মণিশঙ্কর বাবু, যদি ভুল না হয় ফাঁসি চাই না, উনি ফাঁসি না আছে আবার কি, কোর্টের বিচার হবে তদন্তের ভিত্তিতে। ফাঁসি চান না বক্তব্যটা সেখানে নয়, উনি বলছেন তদন্তে আর যারা জড়িত সেই নামগুলো সামনে আসুক, কিন্তু সুবিচার সবার বিরুদ্ধে ব্যবস্থা হোক। একটা জায়গায় ভুল হচ্ছে সেটা সবাই বলছে, কিন্তু একদম ক্যাপশনে বড় বড় করে দেখাচ্ছে, উনিও বললেন আপাতত সঞ্জয়ের ফাঁসি চাই না। একদম উনি বলার কে? এখনই সঞ্জয়ের না আমি বলছি তো তদন্ত বলবে, কোর্ট বলবে, উনি পার্টি হিসেবে বলতে পারেন না, একদমই না। আমি বলছি যে একটা লোকের কতগুলো ধারাতে মামলা হয় কোর্টে, সেই ধারাগুলোতে তদন্ত যেটা আসবে সেটাকে করবোরেট করে কি শাস্তি হবে সেটা অটোমেটিক্যালি তদন্তেই নেমে আসবে। ফলে এইখানে আমি আপনি কেই বলবে না। এবার রাজ্য সরকার চাইছে কেন? তিনি তো মুখে চাইছি আর ফাঁসি দিচ্ছে না, তিনি কোর্টে যাচ্ছে। না উনি তো নিজে বলছে চাইছি না, উনি তো বলছেন যে পরিবার, তার সপক্ষে তো ওনার একটা যুক্তি আছে। ওনার তো যুক্তি থাকতে পারে, কেন? হ্যাঁ ওনার যুক্তি যেমন থাকতে পারে, রাজ্য সরকারই বা কোন যুক্তিতে গিয়েছে? প্রথম কথা হচ্ছে রাজ্য সরকারের এখতিয়ার, রাজ্য সরকার আদৌ পার্টি হতে পারে কিনা সিবিআই সবথেকে বড় প্রশ্ন সেখানেই তুলেছে। তিনটে উদাহরণ তারা ইতিমধ্যেই দিয়ে দিয়েছে, 3টে বছরে 3টে উদাহরণ তারা দিয়েছে। তবে একদম আমি একবার দেখিয়ে দিই, নির্যাতিতার মা বাবা গতকাল এখনই তারা সঞ্জয় রায়ের এই সর্বোচ্চ শাস্তি চাইছেন না, পরিষ্কার করে কিন্তু গতকালও আদালতে দাঁড়িয়ে নির্যাতিতার পরিবারের আইনজীবী জানিয়েছেন। দেখুন একবার। আমরা চাইছি যারা এই ঘটনার সঙ্গে জড়িত সবাই সামনে আসুন, সবাইকে তদন্তের আওতায় এনে বিচার ব্যবস্থার আওতায় এনে চরম শাস্তি দেওয়া হবে। এই ফাঁসি চাইছি কি চাইছি না সেটা আমাদের যে উকিল আছে উনি বিশ্লেষণ করে দেবেন। এখন এই মুহূর্তে আপনারা কি চাইছেন? আমরা তো বললাম যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের সবার তদন্তের আওতায় নিয়ে এসে এবং বিচারের মধ্যে এনে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হবে। রাজ্য সরকার যে ফাঁসির আবেদন করেছে তাহলে সেটাকে কি আপনারা সমর্থন করছেন না বিরোধিতা করছেন? আমরা সব কিছুতেই সমর্থন করছি, যেখানে আমার মেয়ের বিচার পাবো আমরা তার সঙ্গে আছি। ক্রাইম যেটা হয় হয়তো একজন ভিকটিম হয়, কিন্তু সোসাইটির জন্য সেটা খারাপ। পেনাল্টিটা কিসের জন্য? টু সেট আপ অ্যান এক্সাম্পল ফর দিস সোসাইটি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি অপরাজিতা বিল করেছে, যাতে রেপ এবং মার্ডারের জন্য ডেথ সেন্টেন্স। ফর হোয়াট? সোসাইটিকে দেখানো, যাতে মেয়েরা সুরক্ষিত থাকে, কেউ ভয় যেন না করে, এটাই তো কথা। আজকে উনি চাইলেন না, তার মানে উনি কি চাইছেন যে এরকম তাহলে ডেথ সেন্টেন্স হবে না? অন্য মহিলাদের ক্ষেত্রে যদি রেপ করে খুন করে তাহলে তাদের সেই দোষীদের মৃত্যুদণ্ড দেওয়া হবে না, এটাই উনি চাইছেন। যেহেতু ওনার মেয়ে রেপ হয়ে মারা গেছেন বলে অন্য মেয়েদের ক্ষেত্রে যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে তাদের সেই আসামিদের খুনিদের খুন করা ডেথ সেন্টেন্স হবে না মনে হচ্ছে। আসলে ওনাদের এখন রাজনীতি মধ্যে ঢুকে গেছে, এটা নিয়ে ওনারা খুব ভালো রাজনীতি করতে শিখেছে। আই এম সরি টু সে, বিকাশ ভট্টাচার্যের কথা আর ওনাদের কথা এক হয়ে গেল।
এর আগে ফিরহাদ হাকিমের মন্তব্য আপনাদের শুনিয়েছিলাম, এখতিয়ারের কথা পরিবারকে মনে করিয়ে দিয়েছিলেন। এবার আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাল্টা, তিনি কি বলছেন দেখুন। দাদা, আজকে আরজি করের ক্ষেত্রে আমরা দেখেছি যে নির্যাতিতার বাবা মা বলেছেন যে তারা ফাঁসি চান না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে ওরা বিকাশ ভট্টাচার্যের সুরে কথা বলছে, ওরা এবার রাজনীতিতে সরাসরিভাবে ঢুকে গিয়েছে। ওইসব লোকেদের কথা কোনো জবাব দিই না আমি, ওইসব লোকেদের কথা জবাব দিয়ে লাভ নেই। আমি যা মনে করি তাই আগেও বলেছি, এখন ফাঁসি কোনো সভ্য দেশের সাজা হতে পারে না। আমি রাজনীতি প্রসঙ্গে আলাদা করে আসবো, কিন্তু আমি শীর্ষেন্দুদার কাছে এই জায়গায় আসবো। শীর্ষেন্দুদা, গোটা বিষয়টাকে কি কোথাও শাসক দল একটা চূড়ান্ত অস্বস্তিকর জায়গায় পৌঁছে গুলিয়ে দিতে চাইছে? এখন পুরো আঙুলটাই ঘুরে গিয়েছে বাবা মার দিকে, পুরোটাই রাজনীতিকরণ হয়ে গিয়েছে। বাবা মারা একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কথা বলছেন, এবং আজকে সর্বোচ্চ শাস্তি, ক্যাপিটাল পানিশমেন্ট যেটা রাজ্য দিতে চাইছে, কোথাও পরিবার নাকি সেটা দিতে চাইছে না, এবং সেটার একটা নির্দিষ্ট রাজনীতি রয়েছে। আদৌ কি ঘটনাটা তাই? নির্যাতিতার যে বাবা মা, তাকে প্রথম দিন থেকে অন্ধকারে রেখে সব কিছু কাজ হয়েছে। আপনার বিচারক অনির্বাণ দাসের 23 নম্বর পাতা রায়ের 22, 24 এবং 27 নম্বর লাইন দেখুন। তারা যখন মর্গ থেকে তার মেয়ের মৃতদেহ আসছে, তারা তখন জানেন না। তারা তখন সেকেন্ডবার পিএম ময়নাতদন্ত চাওয়ার জন্য টালা থানায় ছুটছেন। তারা জানেন না কিচ্ছু। পরিষ্কারভাবে লেখা আছে ছত্রে ছত্রে। আপনার সেকেন্ডবার ময়নাতদন্ত কেন করতে দিলেন না? কিসের তাড়াহুড়ো ছিল? আর একটা, যে টালা থানার ওসি এবং সন্দীপ ঘোষ একসঙ্গে এতক্ষণ কি করছিলেন? যে জায়গাতে রাজ্য পুলিশ করেছেন, ময়নাতদন্ত করেছেন সূর্য অস্ত যাবার পর, যেটা আইনে নেই, এবং পরপর অনেকগুলো কারণ আছে, তেমনি সিবিআইও 600 আপনার 45 এবং 642 যে প্যারা, তাতে পর্যন্ত লেখা আছে 67 জনকে সিসি ক্যামেরায় দেখা গেল। কেন একজনকে দেখতে পেলেন আর কাউকে দেখতে পেলেন না? 172 পাতার রায়, এই রায়ের প্রত্যেকটা ছত্রে ছত্রে লাগানো আছে। আর একটা কথা, যে এইমাত্র বলছিলেন যে অন্যান্য মহিলারা, এমপি বলছিলেন যে অন্যান্য মহিলারা কেন রক্ষণাবেক্ষণ, ওনার কথার মধ্যে ওনার উত্তর আছে। কামদুনির সময় কি করেছিলেন? কামদুনিতে ফাঁসি দেননি কেন? কেন মুখ্যমন্ত্রী যাননি? কিসের জন্য? কি ছিল? কি প্রভাবশালী হাত ছিল? সাম্প্রতিক 5টা ঘটনার উদাহরণ তুলে ধরে শাসক দল বলতে চাইছে যে আরজি করের ক্ষেত্র সেই একই হবে না কেন? মদন মিত্র, তিনিও কিন্তু আবার সেই রাজনীতির প্রসঙ্গেই তুলে আনছেন। দেখুন মদন মিত্র কি বললেন। এই যে কথাটা বলা হচ্ছে যে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে বা মুখ্যমন্ত্রী দায়ী, এটা তো বোঝাই যাচ্ছে যে পেছনে বিজেপি, সিপিএম, কংগ্রেস সব মিলে রাজনৈতিক খেলা। মেয়েটির বাবার কাছে আমার এইটুকু অনুরোধ, আপনাদের প্রতি সারা পৃথিবীর হৃদয় রয়েছে, আপনারা রাজনীতি শিকার হবেন না প্লিজ। অভয়কে পুরো রাজনীতির একটা সাবজেক্ট বানিয়ে দেবেন না। যা গেছে তা তো গেছে, কিন্তু আপনারা চিরকাল, মানুষ যেন আপনাদের শহীদ পরিবারের মতো চিরকাল সম্মান দেয়, যে আপনার বাড়ির মেয়েটা তার নিজের প্রাণ দিয়ে এত বড় প্রতিবাদটা করে গেছে। আমি এই জায়গায় একবার সুব্রতদার কাছে আসবো। সুব্রতদা, যে প্ল্যাটফর্ম আপনারা যে যেখানে পাচ্ছেন সেটাকে ব্যবহার করছেন, মণিশঙ্কর বাবু বলছেন আজকে শুধুমাত্র আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সুরে কথা বলছেন এমনটা নয়, পরিবারের মানুষজনের পিছনে রয়েছেন বাম মনস্ক চিকিৎসকরাও, এমনটাই কিন্তু অভিযোগ করছে শাসক দল। শাসক দল তো এরকম অভিযোগ করবে, কারণ ওরা তো আয়নায় নিজেদের দেখে। দেখুন, আমি বলছি 2011 সালের আগে এই দুধের শিশু মদন আর কল্যাণকে দেখলাম আপনাদের এখানে। ওরা কাল পরশু রাজনীতিতে এসছে। রাজ্যে কোনো ঘটনা ঘটলে মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এই কথা ওরা প্রথম শুনছে রাজনীতিতে। ফলে ওদের কথার কোনো উত্তর হয় না। ওসব কেন এদেরকে দেখাবেন। প্রশ্ন হচ্ছে যে রাজ্যের মানুষের সামনে কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন এসছে। আচ্ছা, রাজ্য সরকার এতগুলো দেখাবো না, একজন বিধায়ক, একজন সাংসদ, প্রবীণ রাজনীতিবিদ, শাসক দলের ওদের কথা কি শুনলেন? দুধের শিশুরা পরশুদিন রাজনীতিতে এসছে, যে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি এই প্রথম ওরা শুনলো। ওরা দেশের প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করে না, করা তো উচিতই। তো সেই রকম ঘটনা আমি সেই কারণে বলেছি। দ্বিতীয় কথা হচ্ছে যে দেখুন, ওই ওখানকার বিধায়ক, তার অতি সক্রিয়তা, সেটা মানে আতশকাচের নিচে এলো না, সিবিআই আনলো না। সিবিআই বলল যে কলকাতা পুলিশ যা ওদের দিয়েছে সেটাই ওরা আতশকাচের নিচে দেখবার চেষ্টা করেছে।
এবং আমি আপনাদের বলছি কোনো সভ্য উন্নত দেশে এই রকম গুরুত্বপূর্ণ মামলার রায় এবং তার কাগজ, সেই রায়ের কাগজ ডাবল ডিজিটে যায় না, 10টা পাতা ক্রস করে না। বেশি গতকাল কলকাতা হাইকোর্টে হলো শুনানি, আর আগামীকাল আরজিকর মামলার শুনানি রয়েছে সর্বোচ্চ আদালতে। আপাতত সেই দিকেই অপেক্ষায় রয়েছেন মেয়েহারা মা বাবা। তবে তারা চান হাইকোর্টে মামলা ফিরিয়ে দিক সর্বোচ্চ আদালত। আমরা হাইকোর্টে 55টা কোশ্চেন রেখেছি এবং হাইকোর্ট যেহেতু সিঙ্গেল বেঞ্চে আমরা মামলাটা রেখেছি, সুপ্রিম কোর্ট থেকে ক্লারিফিকেশন আনতে হবে। সুপ্রিম কোর্ট যদি সুমোটোটা হাইকোর্টে ফেরত রিটার্ন করে দেয় তাহলে হাইকোর্টে এই মামলা শুনবেন বলেছেন তীর্থঙ্কর ঘোষের এজলাসে। সবার উপরে আস্থা আছে। যেখানে আমরা মেয়ের বিচার পাবো সেখানে আমাদের আস্থা আরো বেশি বাড়বে। জয়, এই সব প্রশ্নের উত্তর বোধহয় পাওয়া যাবে যদি সিবিআই তাদের সাপ্লিমেন্টারি চার্জশিটটা দেয়, যেখানে খুন ও ধর্ষণ মামলায় তথ্য প্রমাণ লোপাটের ক্ষেত্রে তারা একেবারে চার্জশিট দিতেই পারেনি এই সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে। আর যদি সাপ্লিমেন্টারি চার্জশিটটা আছে সেখানে কতজনের বিরুদ্ধে কি কি অভিযোগ, কাদের নাম রয়েছে এবং তার প্রেক্ষিতে এই সঞ্জয় রায়ের সঙ্গে ভ্যালিডেট করাটা সম্ভব কিনা সেটাই পরিষ্কার হবে। কিন্তু সিবিআই এ ব্যাপারে নিরুত্তর। একটা জিনিস খুব স্পষ্ট যে বেশ কিছু জিনিস এখনও পর্যন্ত আমাদের সামনে আছে যেগুলো স্পষ্ট হয়নি। তার কয়েকটা বলে দিই। সেটা হচ্ছে এক, পোস্টমর্টম আমরা জানি যে একটা সময়ের পর হয় না। তারপরে পোস্টমর্টম যখন হলো সেইখানে কোন ব্যক্তি দায়িত্ব ছিল এবং সে কেন করলো সেই জিনিস কিন্তু সামনে এলো না, এবং তার শাস্তি কি হবে সেটা নিয়ে আমরা কেউ কথা বলছি না। শ্মশানে যখন দাহ করা হচ্ছে তখন আমরা শুনলাম যে শ্মশানেরই যে আধিকারিক ছিল সে বলছে যে 2 থেকে 3খানা বডি অলরেডি ছিল, সেটাকে পেরিয়ে তা তড়িঘড়ি বডিটাকে এক্স্যাক্টলি সেইগুলো এখনো স্পষ্ট হয়নি। সেটাই বলতে চাইছি যে সেখানে অবভিয়াসলি একটু শেষ করে দিই। সেটা হচ্ছে যে এরকম একটা ঘটনায় যেখানে বডি ইজ এ ভেরি ভাইটাল উইটনেস বা এভিডেন্স পাওয়া যেত, ফরেন্সিক এভিডেন্স, সেই ফরেন্সিক এভিডেন্সটাকেই যেখানে মিটিয়ে দেওয়া হলো তার তড়িঘড়ি ভাবে, তাহলে সেখানে যারা দায়িত্বে ছিল তাদের এগেনস্টে কি অ্যাকশন হলো সেটা কিন্তু আমাদের সামনে এখনো স্পষ্ট হলো না। দ্বিতীয় হচ্ছে সিগনেচার। মানে রায়তে লেখা আছে যে টালা থানার ওসির যখন সই হয়েছে সে ব্যক্তি ওখানে ছিলই না থানায়, তাহলে সেই সই কি করে হলো? দেখুন, এতগুলো প্রশ্ন যখন রয়ে গেল তখন সিবিআই কেন নিরুত্তর? কোথাও সেই প্রশ্নটাও তো মাথাচাড়া দেবে। এবং যে চিকিৎসকরা যারা সরব হয়েছেন, বলা হচ্ছে আরজিকর কাণ্ডে যারাই মুখ খুলেছেন তাদের বিরুদ্ধেই কিন্তু কোপ নেমে এসেছে। সে আশফাকুল্লাহ নাইয়াই হন বা কিঞ্জল নন্দই হন বা 4 জন সিনিয়র চিকিৎসক অধ্যাপক, তাদের ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে কিন্তু থানায় রাজ্য মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রার তিনি অভিযোগ দায়ের করেছেন এবং তারা বলছেন একেবারে প্রতিহিংসা পরায়ণ আচরণ। মণিশঙ্কর বাবু, একেবারে 4 জন সিনিয়র ডাক্তার, এদের 3 জনকে তো একেবারে আমরা প্রকাশ্যে বারবার দেখেছি মুখ খুলতে। এর মধ্যে সুবর্ণ গোস্বামী, যাকে লালবাজারে পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। অথচ যখন প্রথম 4টে দিনের গোল্ডেন পিরিয়ডটা ছিল সেই সময় রাজ্য পুলিশ কি করলো তার সদুত্তর যেমন পাওয়া গেল না, তার পাশাপাশি আজকে রাজ্য সরকারের এত তৎপরতা কেন সর্বোচ্চ শাস্তির জন্য সেই উত্তর নিয়েও কিন্তু বড়সড় ধোঁয়াশা রয়েছে। দেখুন, আমি প্রথমে বলছি যে এই জিনিসটা নিয়ে কোনোদিনই রাজনীতির সঙ্গে গুলিয়ে কথা বলার ইচ্ছেও নেই, আজকেও নেই, বলবও না। আমার কথা হচ্ছে যে 4 দিনটাকেই শুধু হাইলাইট করা হচ্ছে, 4 মাস 5 মাসটাকে অতটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে না। আমি বলছি যে যে কথাগুলো জয় বলছে, যে কথাগুলো বিজেপির আরো মুখপাত্ররা বলছে বা সিবিআই বলছে, ছত্রে রাজ্য সরকারের বলছে ভুল, ছত্রে ইনভেস্টিগেশনের যে মানে ল্যাচে সেগুলো দেখা যাচ্ছে। তাহলে এইগুলো যদি দেখা যায়, আমি বলছি না, আমি বলছি এগুলো যদি ছত্রে দেখা যায় এবং মানুষ অনেকটা বিশ্বাস করে, পুরোটা না হলে অনেকটা বিশ্বাস করে যে ইনভেস্টিগেশন রাজ্য পুলিশের যারা ছিল তাদের থেকে অনেক গাফিলতি হয়েছে। বলতে দিন, আমি আপনার বিরুদ্ধে বলবো না, যেটা সত্যি সেটা বলবো। আমি বলছি যে রাজ্য সরকারের যারা ইনভেস্টিগেশনটা শুরু করেছিল সত্যি কিছু গাফিলতি ছিল। একার দ্বারাই হতে পারে না। সবাই যখন বলছে আইনটা তো সবাই মিলে একটা আইনটা তো আকাশ থেকে পড়েনি, আমাদের ডিমান্ডের উপরে আইন হয়েছে। ফলে এতগুলো লোক যখন বলছে সত্যি একার দ্বারাই সম্ভব না, একদমই সম্ভব না, আমি বলছি তাহলে এইগুলো যখন আমরা আলোচনা করব, না আমি ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে যে সত্যি যে এইগুলো যখনই আমরা আলোচনা করব তখন কি সেই প্রথম দিন থেকে আমি আলোচনাটা শুরু করব যেগুলো হচ্ছে? আমি বলছি যে আজকের দিনে দাঁড়িয়ে মেদিনীপুর মেডিকেল কলেজে আপনাদের দেখাই চিকিৎসকরা একের পর এক প্রশ্নের মুখে যেখানে পড়ছেন। মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যুর ঘটনা, স্যালাইন কাণ্ড আপনাদের মনে আছে এবং সেই ঘটনায়
গতকাল আরএমওকে ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল সৌমেন দাস, চিকিৎসক সৌমেন দাস, এবং সেখানে সিআইডি জিজ্ঞাসাবাদ করে তাকে। যেদিন প্রসূতিরা অসুস্থ হয়ে পড়েন সেদিন কিন্তু এই আরএমও রোটিতে থাকার কথা ছিল, কিন্তু তিনি সেদিন ছিলেন না। সুব্রতদা, এই বৈষম্য যে শুধুমাত্র আরএমওর ক্ষেত্রে হয়েছে এমন তো নয়। যার অপারেশন করার কথা ছিল সেই দিলীপ কুমার পাল 40 কিলোমিটার দূরে, মুখ্যমন্ত্রী নিজে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন তিনি 40 কিলোমিটার দূরে সেখানে গিয়ে অপারেশন করছিলেন, আর রাজ্য সরকার কিচ্ছু জানে না। এই গোটা ব্যবস্থাটা দেখছেন যে ওই রকম মেডিকেল সিস্টেম, স্বাস্থ্য ব্যবস্থা রাজ্যে ভেঙে পড়েছে। আরজি করের কেস হোক, মিদনাপুরের কেস হোক, সমস্ত কেসে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার ভয়ঙ্কর বেহাল অবস্থা মানুষের কাছে উন্মোচিত হচ্ছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী নীরব, এবং দেখুন যে কেউ যাতে প্রতিবাদ করতে না পারে সেই কারণে ডাক্তারদের বিরুদ্ধে কিঞ্জল নন্দ থেকে শুরু করে আসপাকুল্লা বলছে যে অফিশিয়াল কমপ্লেন করা হয়েছে, আইনি পদক্ষেপ। একদম, আমি বিরতির পর আলোচনায় ফিরবো এবং বিরতির পর অবশ্যই আপনাদের দেখাবো শিক্ষা নিয়োগ দুর্নীতি জানিয়ে এত তোলপাড় পড়ে গেল। সেই 26,000 চাকরি প্রার্থী, কি হবে তাদের ভবিষ্যৎ? আদৌ কি কোনো ইঙ্গিত মিলছে? আলোচনায় ফিরবো বিরতির পর, সঙ্গে থাকবেন।